আচ্ছা এখন ফরাদ ভাই যে সিএসএস গুলো দেখাইছে, হ্যাঁ, ক্রিটিক্যাল যে সিএসএস গুলা, ওগুলো আমাদের মাঝে মধ্যে দেখ, যেমন মার্জিং প্যাডিং, এগুলোতে সমস্যা হবে না। মার্জিং প্যাডিং, ক্রিটিক্যাল সিএসএস আমরা একটা লিস্ট করি কোনগুলা, এই জিনিসগুলো খুব কাজে লাগে এবং ক্রিটিক্যাল। আচ্ছা, জেড ইন্ডেক্স নাকি? জেড ইন্ডেক্স কিন্তু এর অনেকগুলো ভ্যালু আছে, 1 থেকে 99,000 পর্যন্ত আছে। হ্যাঁ, 1 থেকে 99,000, এবং 1 দিলে কি হয়, 2 দিলে কি হয়, হ্যাঁ, 3টা 9 দিলে কি হয়, 4টা 9 দিলে কি হয়, এগুলো এক এক করে দেখতে হবে। ফরাদ ভাই কি বলছে, 1 হচ্ছে সর্বোচ্চ ভ্যালু, তাই না? আচ্ছা, এই জেড ইন্ডেক্সটা অনেকেই বোঝে না, তোমরা হয়তো অনেকেই না বুঝে। হ্যাঁ, তুমি কি বুঝছো জেড ইন্ডেক্সটা কি? অনেকগুলো এলিমেন্ট যদি পাশাপাশি থাকে, পজিশন, অ্যাবসলিউট আর কি রিলেটিভ করা থাকে, সাপোজ 4টা এলিমেন্ট, এখন আমি ওভারফ্লো হিডেন করব না, ওভারফ্লো হিডেন করব না, একটা আরেকটার উপরে প্রভাব ফেলবে, সেই ক্ষেত্রে জেড ইন্ডেক্স ইউজ করতে হবে। এখন কত পার্সেন্ট যাবে, একটা আরেকটার উপর কত পার্সেন্ট যাবে, সেই ক্ষেত্রে জেড ইন্ডেক্সের মানটা কি হবে, চেঞ্জ হবে। আচ্ছা, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন, এটা দেখাইছে কি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এগুলো হচ্ছে প্রপার্টি। হ্যাঁ, আচ্ছা, ক্রিটিক্যাল সিএসএস হইতে পারে ভিজিবিলিটি, দেখাইছে কি ভিজিবিলিটি, ইয়েস বা হিডেন ভিজিবিলিটি। আচ্ছা, তারপর অপাসিটি, প্রপার্টি গুলো অনেক ইউজ হয়। আর কি, ট্রানজিশন, আর কি আপার কেস, ওগুলো তো কমন। আচ্ছা, ট্রানজিশন, ট্রানজিশনটা এটা সেকেন্ড দিতে হয়, কি দিতে হয়, সেকেন্ড। আমার কিছু অ্যানিমেটেড ইফেক্টের জন্য ট্রানজিশনটা ইউজ করতে হয়। এখন অ্যানিমেশনটা কত গতিতে যাবে, হ্যাঁ, যদি স্লোলি আমার যায়, তাহলে ট্রানজিশনের সেকেন্ডটা কি বাড়াতে হবে, কত সেকেন্ড ধরে এটা যাবে, ট্রানজিশনটা রূপান্তর। ট্রানজিশন মানে কি, রূপান্তর। যেমন ফরাদ ভাই যে লাস্ট ক্লাসে দেখালো যে সেন্টার থেকে রাইটে একটা কি যাবে, গ্রিন কালার যাবে, হ্যাঁ, ওইটার যাওয়ার গতিটা কি হবে, 1 সেকেন্ডেও দেখালো, আস্তে আস্তে যাচ্ছে, তাই না? আচ্ছা, আর একটা কি, ট্রান্সফর্ম, প্রপার্টিটাও অনেক ইউজ হয়। আর অনেক নতুন নতুন প্রপার্টি আছে, যেগুলো আমরা ওয়েবসাইটে গেলে দেখতে পাবো। সাপোজ আমরা এই সাইটটাই ওপেন করি, দেখা যায় যাবে আমরা অনেক কিছু প্র্যাকটিস করি নাই। আচ্ছা, এটাতেই যাই। আচ্ছা, ফ্লেক্স, ফ্লেক্সটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এইটারই যদি আমরা সিএসএস করি, দেখা যাবে আমরা অনেক প্রপার্টি জানি না। আচ্ছা, এগুলো কি ফরাদ ভাই কি সব শেখাবে তোমাদের? সব শেখা, সব যদি শেখাতো, তাহলে তোমাদের শুধু এইচটিএমএল সিএসএস এ 7 থেকে 8 মাস লাগবে, পরেও কিছু হবে না। আচ্ছা, আমরা একটা সেকশনে যাই, এটা একটা সেকশন। হ্যাঁ, আচ্ছা, পজিশন রিলেটিভ অ্যাবসলিউট, এটা আমরা ইউজ করছি না, পজিশন, শুধু পজিশন, পজিশন। আচ্ছা, এই শুধু পজিশন রিলেটিভ আর অ্যাবসলিউট কি আছে?
আছে রিলেটিভ অ্যাবসলিউট ফিক্স আছে পজিশন একটা। আচ্ছা, অনেকগুলো আছে, সেগুলো দেখাচ্ছে। যেমন এই যে আউটলাইনটা, এটা আমরা প্র্যাকটিস করি নাই। না হ্যাঁ, এগুলো সবই প্র্যাকটিস করছি। ফ্লোট লেফট উইথ 66% পজিশন রিলেটিভ সবই করছি, কিন্তু আউটলাইনটা আমরা কি করি নাই, প্র্যাকটিস করি নাই। এগুলো এখান থেকে দেখতে হবে, নতুন নতুন সিএসএস গুলো। আচ্ছা, লেফট আনসেট, এটাও আমরা কি করি নাই, ইউজ করি নাই। পজিশন স্টিকিটা ইউজ করছি কি, এটাও করা হয়। অনেক কিছু মানে আচ্ছা, ওভারফ্লো আনসেট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমরা ব্যবহার করি নাই। হ্যাঁ, এটাতে যাই। আচ্ছা, এগুলো সব কমন, এগুলো কিন্তু আমরা ইউজ করছি। এই সাইটটাতে বাংলাদেশি সাইট, তো আমরা একটা বিদেশি সাইটে গানটা খুব একটা ভালো লাগলো। এই যে পপ আপটা আসতেছে, হ্যাঁ, ওয়েবসাইটে যাওয়ার পর এটা কিন্তু একটা পপ আপ, এটাই হচ্ছে ফাংশনালিটি কাজ। এটা কিসের কাজ? ফাংশনাল। একটা সাইট ওপেন হওয়ার পর কত সেকেন্ড পরে একটা নিউ উইন্ডো বা একটা পপ আপ ওপেন হবে, এটাই তোমার ফাংশনালিটির কাজ। কে সজীব কোথায়? দেখো, ও কালকে একটা কোশ্চেন করছিল যে ফাংশনালিটি কি। আচ্ছা, ম্যাক্স উইড, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। হ্যাঁ, ম্যাক্স উইড, ম্যাক্স উইড আর মিনিমাম উইড, এটা ওয়ার্ডপ্রেসে লাগে কনফার্ম। বক্স সাইজিং, আমরা বক্স সাইজিং শুধু কি করছি, বর্ডার বক্স করছি, কিন্তু ইনহেরিট দিলে কেমন হয়? আচ্ছা, এগুলো প্র্যাকটিস করতে হবে। ইনহেরিট দিলে কেমন হয়, যে ওয়েব কিট, এগুলো আমরা ব্যবহার করি না। কার্সর পয়েন্টার এটা মনে হয় ইউজ করছি, তাই না? আচ্ছা, নতুন নতুন প্রপার্টি ফরাদ ভাই যেগুলো আসবে সেগুলোই করাবে, কিন্তু তোমাদের নিজেদেরই ওগুলা পড়তে হবে। আর এই জাস্টিফাই কন্টেন্টটা কোথায় দিতে হয়? স্পেস বিটুইন, এটা হচ্ছে ফ্লেক্সের একটা ফ্লেক্সের একটা প্রপার্টি। হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিলে ফ্লেক্সের যে চাইল্ড এলিমেন্টগুলো আছে ওগুলোর মধ্যে কি করবে, স্পেস করবে। আচ্ছা, এক ফ্লেক্সের অনেকগুলো প্রপার্টি আছে। হ্যাঁ, সেগুলো যদি আমরা দেখি, তাহলে ফ্লেক্স দিয়ে মোটামুটি আমরা একটা সাইট বুটস্ট্র্যাপ ইউজ করার পরিবর্তে শুধু ফ্লেক্স দিয়েই করতে পারবো। হ্যাঁ, যেমন কালকে মনে হয় আমি একটা বানাইছিলাম এটা, তো রনির কাজিন বলতেছে ভাই আপনারটা তো পারতেছে না, আমাদেরটা একেবারে ফাটে চলছে, মানে একাকার অবস্থা। হ্যাঁ, এটা আমার মোটামুটি 2.5 ঘন্টা লাগছে বানাইতে, লিটনও ছিল বসে। এটা ফাটেনি, খুব একটা ফাটেনি, যে আমি ইচ্ছা করে 2টা সেকশনে পিকজেল দিছিলাম, শুধু সেই 2টা সেকশন ফাটছে। আর সবগুলোই পার্সেন্টেজ দিয়ে করা, যেগুলো পার্সেন্টেজ দিয়ে করা ফ্লেক্স দিয়ে করা, সেগুলো ফাটেনি। সব পার্সেন্টেজ অল্প দিলেই হয়। দেখা যাচ্ছে যেখানে তোমার প্যাডিং মার্জিন লাগবে হচ্ছে 50 px, ওখানে যদি তুমি 50 px এর জায়গায় 5% দাও, 5% দাও, তাইলে হয়ে যাবে। আচ্ছা, এখন এটা আমরা ছোট করি, তাই না? আচ্ছা, সাপোজ 600 যখন করব মোবাইল ডিভাইসে, তখন এটার আউটলুকটা এরকম হবে। আর আমাদেরটা ওগুলা বাইরে আছে একবারে হ্যাঁ হ্যাঁ, এটা এখানে পিক্সেল দিছিলাম।
আচ্ছা, তাহলে এই রেসপন্সিভ, আচ্ছা কোনো ডেভেলপারই একবারে ফুললি রেসপন্সিভ করতে পারবে না, কিছু কিছু ইস্যু আমাদের মিডিয়া কোয়ারিতে রেসপন্সিভনেস গুলো আমাদের ফিক্স করতে হবে। ওইটার উপরও ফরাদ ভাই ক্লাস নিবে তোমার শ্রাবণ বসো, বেশি না, তোমার 2টা ক্লাস করালেই হবে আর কি। ওখানে সিএসএস, হ্যাঁ জাস্ট একটা কন্ডিশনাল সিএসএস, তোমরা হোভারের সিএসএসটা করছো না? হোভারে কিন্তু ফরাদ ভাই একটা কন্ডিশনাল সিএসএস দেখাইছে যে ইমেজ 1 কে যদি আমি হোভার করি তাহলে ইমেজ 2 শো করবে। কোনটা শো করবে? ইমেজ 2 ডিসপ্লে ব্লক হয়ে যাবে, হিডেন করে রাখছিলাম তাই না? সাপোজ এটা ডিসপ্লে ইমেজ 2 ডিসপ্লেটা যে সজীব করছে মেরাজ করছে দেখলাম, ইমেজ 2 ডিসপ্লেটা নান ছিল, ভিজিবিলিটি হিডেন করা ছিল, অথবা অপাসিটি 0 করা ছিল, 3-4টা ওয়েতে করা যায়। আচ্ছা, যখনই আমি ইমেজ 1 এ হোভার করতেছি ইমেজ 2 যদি ভিজিবিলিটি দিয়ে করি, ভিজিবিলিটি কি হবে সজীব? সজীব কোথায়? ভিজিবল হবে। আর যদি ডিসপ্লেতে করি ডিসপ্লে নান, ডিসপ্লে ব্লক হবে তখন। এটা হচ্ছে কন্ডিশনাল। আচ্ছা, এই মিডিয়া কোয়ারির ক্ষেত্রেও কন্ডিশনাল, যদি আমার ডিভাইসটা 600 থেকে 600 নিচে আসে তাহলে এটার সিএসএস কি হবে সেটা শুধু দেখায় দিতে হবে। এই প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমার স্ক্রিন 500-400 নিচে আসে তাহলে আমার এটার সিএসএসটা কেমন হবে, ঠিক না? এই আর যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, যেমন এই যে তোমার মার্জিন প্যাডিংটা কিভাবে দেখো তোমরা? অনেক সময় তোমরা বুঝতে পারো না যে কোনটা মার্জিন কোনটা প্যাডিং। এই যে এটা কি মার্জিন, আর প্যাডিং কোনটা? এই যে এটা হচ্ছে কি প্যাডিং। প্যাডিংটার কালার একটু ইয়েলো টাইপের, আর মার্জিনের কালার হচ্ছে একটু গ্রিন টাইপের। ফরাদ ভাইয়ের হেক্সাডেসিমাল সম্পর্কে ভালো আইডিয়া আছে, মানে মোটামুটি ওই কালার কম্বিনেশন গুলা, 3টা কালারের যে কম্বিনেশন, RGB এর পরে যে কালারের যে কম্বিনেশন গুলো, এগুলো ভালো বোঝে। ওগুলো তোমরা যদি 2-1 দিন প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে। আর একটা ব্যাপার দেখাইছিল সেটা হলো কালার কম্বিনেশনের যে ব্যাপার, কালার কম্বিনেশনটা অনেক ইম্পর্টেন্ট। এটা আমরা কিভাবে করব, এটার জন্য কি দেখাইছিল একটা সাইট, ওয়েবসাইট, গ্রাফিক্স, সরি কালার স্কিমা। এই কালার স্কিমাটা ডেভেলপারের জন্য অনেক ইম্পর্টেন্ট, কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করবে। যদি আমাদের খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু তোমাদের লাগবে। আচ্ছা, তাহলে একজন ভালো ওয়েব ডেভেলপার সে খুব অল্প ইফোর্ট দিয়ে মান্থলি 1 লাখ টাকা ইনকাম করতে পারবে। যেমন ডেইলি 3-4 ঘন্টা স্পেন্ড করে সে 1 লাখ টাকা ইনকাম করতে পারবে। আর একজন এসইও এক্সপার্ট, একজন ডাটা এন্ট্রি এক্সপার্ট, রাইটিং এক্সপার্টের কথা বলতেছি না, রাইটারদেরও অনেক ইনকাম হয়, ভালো রাইটার। তারপরে ওয়েব রিসার্চ বা মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলা করে 1 লাখ টাকা একজন ব্যক্তির পক্ষে ইনকাম করা সম্ভব না। সে যদি টিম ওয়াইজ করে তাহলে সম্ভব। আচ্ছা, মোটামুটি আমরা এই যে ব্লগটা দেখি কি দিয়ে বানানো। আচ্ছা, সজীব আমাকে জিজ্ঞেস করছিল যে ফাংশনালিটির কাজগুলো কি। এখানে আমি সার্চ দিচ্ছি, হ্যাঁ, কি দিয়ে সার্চ দিব? হার্ট, হার্ট, হার্ট। আচ্ছা, হার্ট ডিজিজ দেখি রং স্পেলিং দিয়ে সার্চ দিব, আসবে না। পরেও আসছে DISEA না, DISEA। আচ্ছা, এইটা হচ্ছে ফাংশনালিটির কাজ। এরপরে যে স্টেপগুলো আসবে সেই স্টেপে আমরা চিনব না যে কোনটা ফাংশনালিটি আর কোনটা আমাদের সিম্পলি HTML CSS দিয়ে লেআউটের কাজ। হ্যাঁ, এই জিনিসটার ডিফারেন্স অনেকেই বোঝে না, ইনফ্যাক্ট 80% যেগুলো হাতুড়ে ডেভেলপার তারাও বোঝে না। আচ্ছা, ফাংশনালিটিটা ইয়ে থাকে, ভিজিবিলিটি হিডেন থাকে, কি থাকে দেখা যায় না। ফাংশনালিটি কি করা যায় না, দেখা যায় না, কিন্তু কাজ করে। কি করে? কাজ করে। আচ্ছা,
ফাংশনালিটির আরেকটা ডেফিনেশন হচ্ছে তুমি ডাটাবেজে ডাটা স্টোর করে রাখলা। ডাটাবেজে কি ডাটা স্টোর করে রাখলা, ওই ডাটাটা শো করানোর যে প্রক্রিয়া, শো করানোর যে প্রক্রিয়া, এটাও ফাংশনালিটি। আচ্ছা, আর সিম্পলি আমরা ফাংশনালিটি বলতে বোঝাই কোনো কাজ, কোনো কাজ। ফাংশন বলতে বোঝায় কোনো কাজ। আর ফাংশনালিটি এটাকে এক্সটেন্ড করে যখন যে ভোকাবুলারিটা আসলো, এটার মানে হচ্ছে কোনো ফাংশনের যে প্রসেস, প্রক্রিয়াকরণ। হ্যাঁ, ফাংশন থেকে ফাংশনাল, ফাংশনাল থেকে কি এসছে? ফাংশনালিটি। আচ্ছা, যখন আমি হার্ড ডিজিজ দিয়ে সার্চ দিলাম, আমার ডাটাবেজে হার্ড ডিজিজ রিলেটেড যতগুলো ব্লগ আছে সবগুলো কি করবে? শো করবে। যদি ভুল দিচ্ছি তারপরেও শো করাচ্ছে। আচ্ছা, তাহলে এটাই ফাংশনালিটি। আমি যখন রেজাল্টের সাইটে যাই, কি করি? এখানে একটা রোল নাম্বার দিয়ে সার্চ দিই না? তখন রোল নাম্বারটা যদি ডাটাবেজের সঙ্গে ম্যাচ করে, তখন ওর একেবারে একটা পোর্টফোলিও চলে আসে রেজাল্ট সহ, বাংলায় কত, ইংলিশে কত, টোটাল গ্রেড কত। আচ্ছা, এইগুলো ডাটাবেজে স্টোর করা আছে। এই রোল নাম্বারের জন্য এই ডাটাবেজ, এই রোল নাম্বারের জন্য এই ডাটাটুকু শো করবে ডাটাবেজে সুন্দর করে। এক্সেল আর হচ্ছে, আচ্ছা এক্সেলের কথাই ধরি। এক্সেল এই আইডিয়া থেকে কিন্তু লেটেস্ট যে ওয়েব ডেভেলপমেন্ট যে সিস্টেম, ডাটাবেস যে ওয়েব ডেভেলপমেন্ট, এইটা চলে আসছে এক্সেল। এগুলো সব ওই এক্সেলের যে ফাংশন, ওই ফাংশনের উপর বেসিস করে করা। যেমন এক্সেলের ডাটাগুলো কিভাবে থাকে? রো আর কলামে থাকে, রো আর কলামে থাকে। আচ্ছা, আমাদের যে মেইন ডাটাবেসটা আছে লিটন বুঝবে, পিএইচপি মাই অ্যাডমিন থেকে আমাদের যে ওয়েবসাইটের ডাটাবেস, ওইখানে রো আর কলামের ভিত্তিতে ওই ডাটাবেসটা গঠিত। হ্যাঁ, যেমন ডাব্লিউপি কমেন্টের জন্য একটা টেবিল আছে, ওই টেবিলে শুধু ওই ডাটাগুলোই আছে। ডাব্লিউপি অ্যাডমিনের একটা টেবিল আছে, ডাব্লিউপি অপশনের একটা টেবিল আছে, ডাব্লিউপি ইউজারের একটা টেবিল আছে। প্রত্যেকটা টেবিল ওই এক্সেলের মতো করে ওই ডাটাগুলো ওইভাবে সাজানো আছে। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে যখন শিখবা তখন বুঝবা, ওখান থেকে এই আইডিয়াটা আসছে। আচ্ছা, এই ফাংশনালিটি বানাতে গেলে আমাদের এইচটিএমএল দিয়েও হবে না, সিএসএস দিয়েও হবে না। আমাদের ওই রিলেটেড ল্যাঙ্গুয়েজ জানতে হবে, হয় পিএসপি জানতে হবে, না কি জানতে হবে? আচ্ছা, জাভাস্ক্রিপ্ট জানতে হবে, মাইএসকিউএল জানতে হবে। রাইট রাইট রাইট, এটাও এক প্রকার ফাংশনালিটি, কিন্তু এটা হচ্ছে মানে খুবই সিম্পল ফাংশনালিটি। বুটস্ট্র্যাপের যেরকম ওরা করে করে রাখছে, আমি শুধু ইন্টিগ্রেট করতেছি, ওই সিএসএসটা শো করতেছে, এটাও এক প্রকার ফাংশনালিটি। যেমন আমরা প্লাগইন গুলো যে সেটআপ দেই, হ্যাঁ, সিম্পলি কন্টাক্ট ফ্রম 7, তো ওইখানে প্লাগইনে আমরা খালি একটা শর্টকাট ইউজ করি, তাহলে এটা একটা ফাংশনালিটি না? ওই এই জিনিসগুলো করাই আছে। সজীবের এক্সাম্পলে আমি যাচ্ছি, ওই কন্ট্রাক্ট ইনপুট যে ট্যাগগুলা, ওগুলোর একটা স্টাইল করা আছে। কি করা আছে? স্টাইল, সিএসএস করা আছে। হ্যাঁ, সবকিছু করাই আছে, শুধু আমি শর্টকাটটা জেনারেট করে দিচ্ছি আর কন্ট্যাক্ট ফর্ম শো করতেছে। আমার যেটা যেটা লাগবে না সেটা সেটা আমি উঠায় দিচ্ছি ওখান থেকে, ডাইনামিক্যালি সবকিছু আমি নিতে পারতেছি কোনো কোড ছাড়াই। আচ্ছা, এইটা একটা ফাংশনালিটি। আর এই ফাংশনালিটির ডেফিনেশনটা অনেক বড়, শুধু যে ওইটাই ফাংশনালিটি তা না। ওয়ার্ডপ্রেসে আমরা যে চেঞ্জ করতেছি, একটা ওয়েবসাইটের টাইটেল চেঞ্জ করতেছি, একটা ওয়েবসাইটের কি ফুটার চেঞ্জ করতেছি, ফুটারের টেক্সট চেঞ্জ করতেছি, তারপরে কি করতেছি? ওয়াইড জেট চেঞ্জ করতেছি, সাইড বার চেঞ্জ করতেছি। এগুলো চেঞ্জ করার অপশন ওখানে ওয়ার্ডপ্রেসে ডাইনামিক্যালি আছে। ডাইনামিক মানে কি? কোডিং ছাড়াই যেটা করা যায়, এটাকে কি বলবো? ডাইনামিক। ডাইনামিক্যালি এগুলো চেঞ্জ করা যায়। এগুলো কি কোডের প্রয়োজন হয়? হ্যাঁ, অ্যাড সাইট টাইটেল, তোমরা যে ইওর দিয়ে যে ওয়েবসাইটের টাইটেল দাও, মেটা ডেসক্রিপশন দাও, ফোকাস কিওয়ার্ড দাও, হ্যাঁ, এগুলোতে কি কোডিং এর প্রয়োজন হয়? আচ্ছা, এই প্লাগইনটা কি করে জানো? এই প্লাগইনটা তোমার ওয়েবসাইটের কোনো প্লাগইন পুরো হেডার ট্যাগকে অ্যাক্সেস করে। কি করে? যখনই তুমি প্লাগইনটা সেটআপ দিচ্ছ, তোমার পুরো হেড ট্যাগকেও কি করলো? অ্যাক্সেস করলো।
যখনই তুমি এসইও টাইটেল দিচ্ছ ওই হেডের মধ্যে ওই টাইটেলটা কি করাচ্ছে, বসাচ্ছে। আচ্ছা, তাহলে এই কোডগুলো করাচ্ছে আমার প্লাগইনে, কোডগুলো করাচ্ছে কি প্লাগইনে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটার ব্যাক এন্ডে কিন্তু কোড আছে, কোড দিয়ে কি করাচ্ছে, কোড দিয়ে করতেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখন এই ডাইনামিক আইডিয়াটা আসছে কেন, যাতে ক্লায়েন্টরা কোনো কোডিং ছাড়াই, কোডিং যেহেতু অনেক প্যারা, কোডিং ছাড়াই ইজিলি যাতে সবকিছু চেঞ্জ করতে পারে, এই জন্য ডাইনামিক আইডিয়াটা আসছে। আর স্ট্যাটিক বলতে কি বোঝায়, কোনো ক্লায়েন্ট যদি বলে আমার একটা স্ট্যাটিক সাইট দরকার, তখন তোমার বুঝতে হবে হয় সাইটটা আমার HTML CSS দিয়ে বানাতে হবে, না হয় PHP দিয়ে অথবা জাভাস্ক্রিপ্ট দিয়ে বানাতে হবে। এই আচ্ছা, স্ট্যাটিক সাইট মানুষ কেন নয়, কেন ইউজ করে, আর ডাইনামিক কেন ইউজ করে, এটার মেইন ডিফারেন্স হচ্ছে স্ট্যাটিক সাইটগুলো অনেক ফাস্ট হয়। কি হয়, অনেক ফাস্ট হয়। আর ডাইনামিক সাইট স্লো হবে, এটার কারণ কি, তুমি তোমার ডাটাবেজে একটা ডিরেক্ট কোড লোড দিচ্ছ না, আগে লোড নিচ্ছে ওয়ার্ডপ্রেস, আগে কি নিচ্ছে ওয়ার্ডপ্রেস, তারপরে ওয়ার্ডপ্রেসের থিম, প্লাগইন, ওগুলোর মধ্যে যে কন্টেন্ট আছে, তারপরে সব শেষে ওগুলো লোড নিচ্ছে। আর স্ট্যাটিকে ডিরেক্ট কি নিচ্ছে, HTML-টা লোড নিয়ে কন্টেন্ট দেখায় দিচ্ছে, এই জন্য ফাস্ট হয়। আরো কিছু ডিফারেন্স আছে যেগুলো তোমরা গুগল করলেই দেখতে পারবো, যেমন স্ট্যাটিক সাইটগুলো র্যাঙ্ক হয় খুব ভালো, র্যাঙ্ক হয় শুধু HTML CSS এর যেটা বানানো এটা হয়েছে। আচ্ছা, স্ট্যাটিক সাইটগুলো মানুষ খুব সহজে কি করতে পারে না, ওইটার ফাংশনালিটি খুব সহজে কপি করতে পারে না, ডুপ্লিকেট করতে পারে না। হ্যাঁ, বেশ কিছু ডিফারেন্স আছে। আর ডাইনামিক সাইট, আমি একটা ওয়ার্ডপ্রেস সাইটে যদি থিম ডিটেক্টর দিয়ে মারি, ওর কি থিম আছে, কি প্লাগইন আছে, কি ফাংশনালিটি আছে, আমার সব দেখাচ্ছে। স্ট্যাটিকে ওইটা হবে না। আচ্ছা, আর একটা স্ট্যাটিকের সুবিধা কি, যে আমি ওটাকে যেমন করে খুশি তেমন করে বানাতে পারবো। আর ডাইনামিক হচ্ছে ওই থিম, ওই প্লাগইনে যে সাপোর্টিং ফিচারগুলো আছে সেগুলো ইউজ করতে হবে। আচ্ছা, যাই হোক, এই জিনিসগুলো পরে আসবে, একটু আইডিয়া দিয়ে রাখলাম যাতে তোমাদের নেক্সট ক্লাসগুলো বুঝতে সুবিধা হয়। যেমন আমি HTML এর আইডিয়া দিয়ে রাখছিলাম। আচ্ছা, এখন এই যেমন এই যে রনির ভাই সজীব, সজীবের টেমপ্লেটটা আমার খুব ভালো লাগছে। এদের টেমপ্লেটটা মোটামুটি উন্নত মানের ছিল। এরা যদি ফাংশনালিটি বানানো শেখে টেমপ্লেটের পাশাপাশি, টেমপ্লেট অ্যাটলিস্ট বানাতে হবে 10 থেকে 15টা, তারপরে যদি ফাংশনালিটি বানানো শেখে, তাহলে ওদেরকে দিয়ে সব কাজই করে নেওয়া সম্ভব। সব কাজই একটা ওয়েব পেজ ডেভেলপমেন্টের, ওয়েবসাইট ডেভেলপমেন্টের দুইটা জিনিস থাকে, একটা টেমপ্লেট আর একটা কি ফাংশনালিটি। কেউ টেমপ্লেট বানাতে পারলো, ফাংশনালিটি বানাতে পারলো না, তখন কিন্তু ক্লায়েন্ট দুইটাই চাচ্ছে, টেমপ্লেটও চাচ্ছে, কি চাচ্ছে, ফাংশনালিটি চাচ্ছে। আচ্ছা, তখন শুধু আমি, ক্লায়েন্ট আমাকে বললো যে এই ওয়েব পেজটা বানায় দাও, তো এখানে পেজ আছে 10টা আর ফাংশনালিটি আছে 3টা। যেমন লিটনদের একটা সাইট বানাইতে দিছি আমি লোকাল ক্লায়েন্টের, তো ওখানে ফাংশনালিটি আছে 2টা, একটা কন্ট্রাক্ট ফর্মের ফাংশনালিটি আর একটা পেমেন্ট গেটওয়ের ফাংশনালিটি, আর একটা কিসের ফাংশনালিটি। আচ্ছা, সবই করলো ওরা, ওয়েব পেজ 10টা বানায় দিল, কিন্তু ওই ফাংশনালিটি 2টা হলো না। তাহলে ক্লায়েন্টের লাভ কি, ক্লায়েন্ট যদি কেনা বেচাই না করতে পারে, ওর সার্ভিস যদি সেল না করতে পারে, তাহলে ওর সাইট বানায় লাভ কি? সেক্ষেত্রে তোমার সার্ভিসটা কি করবে, রিজেক্ট করে দেবে। আচ্ছা, দ্যাট মিনস আমাদের কমপ্লিট ওয়েব ডেভেলপার হইতে গেলে দুইটাই লাগবে। কয়টা লাগবে, দুইটা। এই ফাংশনালিটি আমরা বানাতে পারি কয়েকটা ওয়েতে। একটা হলো আমরা নিজেরাই কাস্টম ওয়েতে, ক্লায়েন্ট যদি বলে আমার কাস্টম ফাংশনালিটি বানালো, তুমি বানাতে পারো, তখন আমি কাস্টম, ওই যে সজীব যেটা বললো যে আমি ডাটাবেজে বানায় রাখলাম, ওখান থেকে এইভাবে শো করবো। আর একটা ওয়ে হচ্ছে কি প্লাগইন দিয়ে করা যায়। কি দিয়ে করা যায়, প্লাগইন দিয়ে করা যায়, ঠিক আছে, সফটওয়্যার দিয়ে করা যায়। আচ্ছা, এখন আমি যদি বুটস্ট্র্যাপ দিয়ে বানাই, এখন দেখতে হবে বুটস্ট্র্যাপে আমার কি কি সফটওয়্যার সাপোর্ট করে, বুটস্ট্র্যাপে কি কি সফটওয়্যার সাপোর্ট করে। আচ্ছা, বুটস্ট্র্যাপ HTML CSS এগুলোতেও অনেক কিছু সাপোর্ট করে, প্রায় সবই সাপোর্ট করে। হ্যাঁ, যেমন ফন্টসম এটা সাপোর্ট করে, মিক্সিটেপ সাপোর্ট করে। আচ্ছা, এই ধরনের এক্সটার্নাল অনেক কিছু অ্যাড করে করে তোমরা ফাংশনালিটি দিতে পারবা। অ্যানিমেট.css, হ্যাঁ, অ্যানিমেশনের যে ফাংশনালিটিগুলা, ওগুলো অ্যানিমেশনের একটা
থার্ড পার্টি সোর্স তুমি লিঙ্ক করা দিলে ওই অ্যানিমেশনগুলো আমার HTML এ কি করবে, কাজ করবে। আচ্ছা, এখন শেষ ফাংশনালিটি ডেফিনেশন। আচ্ছা, এখন HTML CSS এর খুব একটা বেশি ক্লাস হবে না। তোমরা যদি স্কিলকে আরো ডেভেলপ করতে যাও তাহলে কি করতে হবে? তোমার নামটা জানি কি? আবির। এর টেমপ্লেটটা সুন্দর হয়েছে। আচ্ছা, তোমাদের বিভিন্ন সাইটে গিয়ে গিয়ে ইনস্পেক্ট করে করে, অবশ্যই ইনস্পেক্টে সিএসএস এইচটিএমএল সিএসএস হাইড করা যায় না, এটা মাথায় রাখতে হবে। পিএসপি হাইড করা থাকে, কি করা থাকে? পিএসপি যেহেতু ব্যাকএন্ডে থাকে, এটা কিন্তু ফ্রন্ট এন্ড, এটা আমার কি ফ্রন্ট এন্ডে আছে। আর পিএসপি, জেকোয়ারি, জাভাস্ক্রিপ্ট এগুলো কোথায় থাকে? ব্যাকএন্ডে থাকে, এগুলো দেখা যায় না এই কোডগুলো। জাভাস্ক্রিপ্ট কিছু কিছু দেখা যায়, যেগুলো জাভাস্ক্রিপ্ট আবার তোমার ফ্রন্ট এন্ডেও করা যায়। জাভাস্ক্রিপ্ট কোথায় করা যায়? ব্যাকএন্ডেও সাপোর্ট করে, ফ্রন্ট এন্ডে। এর জন্য জাভাস্ক্রিপ্টটা পিএসপি থেকে আগায় গেছে। তুমি যেখানে খুশি সেখানে লাগায় দিচ্ছ। ইনলাইন ট্যাগেও করা যায়, হ্যাঁ, আবার ব্যাক এন্ডেও করা যায়। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের পপুলারিটি এই জন্য ইনক্রিজ করতেছে। তোমরা এইভাবে গিয়ে গিয়ে দেখবা যে নতুন কোন কোন সিএসএস পাও, ওগুলো কিছু প্র্যাকটিস। যেমন এই যে ম্যাক্সুইট, এটা সাধারণত তোমরা সব ইমেজের ক্ষেত্রেই দিয়ে রাখবা। হ্যাঁ, প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রেই। যেমন ওই যে রিসেট কোডিংটা তোমরা কি দাও? মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স। এরকম ইমেজের ক্ষেত্রে ম্যাক্স উইড আর মিনিমাম উইড দিয়ে রাখতে পারো। আচ্ছা, এই ক্ষেত্রে এখানে তোমরা কোনটা কোনটা ইউজ, ব্যাকগ্রাউন্ড পজিশনটা আমরা আজকে ইউজ করে দেখি, এটা খুব কাজে লাগে। কোনটা এটা? মাল্টি ভ্যালু দেখি আমরা। আজকে 17 আগস্ট না? আমি প্রথম দিনই বলছি সিএসএস এর কোড আছে কয়েক হাজার, কয়েক হাজার। তার মধ্যে তোমরা তো সবগুলো প্র্যাকটিস করো নাই। HTML5